অবশেষে হসপিটালে আসল অপরাধীর নাম বলে দিল গণেশ গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেহেক চলে এসেছে ঠাম্মির কাছে। ঠাম্মি তখন বলে, মেহেক, এত কিছু নিয়ে ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আমি শুনলাম তুই নাকি কৃপানকে বিয়ে করতে রাজি হয়ে গেছিস। এই ভুল তুই করিস না, কৃপান কখনোই তোকে ভালো রাখতে পারবে না। মেহেক তখন বলে, কি করব বলো ঠাম্মি, এছাড়া আমার কাছে কি আর কোন উপায় আছে? আমি যে সবটা বলে দিয়েছি বাপাকে, আমি এই বিয়েটা করব। ঠাম্মি তখন বলে, এই বিয়েটা করলে তুই তো নিজের সর্বনাশ নিজেই করবি, বোঝার চেষ্টা কর। কিন্তু মেহেক তখন বলে, আমি সবটাই বুঝতে পারছি ঠাম্মি, কিন্তু আমার কিছু করার নেই। বিশ্বাস করো, যা হবার তা তো হয়েই গেছে, এখন আমি আর কিছু ভাবতে পারছি না। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, তুই এরকম বললে কি করে হবে? গীতা তোকে বাঁচাবে, ও এই লড়াইটা করবে দেখিস। ও তোকে কিছুতেই এইরকমভাবে কৃপানকে বিয়ে করতে দেবে না। মেহেক তখন বলে, আমি জানি না কি হতে চলেছে, তবে আমি শুধু এটুকু জানি কৃপানকে বিয়ে আমাকে করতেই হবে। এর মধ্যেই ফোন করেছে অঙ্কিত আর বলে, মেহেক, আমি এসব কি শুনছি? তুমি নাকি কৃপানকে বিয়ে করতে রাজি হয়ে গেছো? তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? মেহেক চুপ করে আছো কেন? মেহেক তখন বলে, আমি তোমাকে খুব ভালোবাসি অঙ্কিত, তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে খুবই ভালোবাসি? কিন্তু এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি কৃপানকে বিয়ে করতে রাজি হয়েছি। অঙ্কিত তখন বলে, তুমি এরকমটা করতে পারো না, কিছুতেই পারো না। কেন তুমি আমার সাথে এরকম করছো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমাকে তুমি এরকমভাবে ঠকিও না। মেহেক বলে, পরজন্ম বলেও যদি কিছু থাকে, আমি তোমাকে সেখানে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু এ জন্মে আর তোমায় বিয়ে করার স্বপ্নটা পূরণ হবে না। অঙ্কিত, আমায় ক্ষমা করে দাও। অঙ্কিত বুঝে উঠতে পারছে না হলোটা কি, কৃপানকে কেন বিয়ে করতে চাইছে। মেহেক তখন বলে, আসলে আমার হাতে যদি অন্য কোন রাস্তা থাকতো তবুও আমি দেখতাম, কিন্তু সত্যি বলতে আমার হাতে আর কোন অপশন নেই, তাই আমি চাইলেও আর কিছু করে উঠতে পারবো না। এই বলেই ফোনটা কেটে দে। খুব খারাপ লাগে অঙ্কিতের। তার মধ্যেই বড়বাবু পৌঁছে গেছে হসপিটালের। সাথে রয়েছে গীতা আর পদ্ম। বড়বাবু গণেশ গাঙ্গুলিকে বারবার করে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, বলুন গণেশ গাঙ্গুলি, চুপ করে থাকবেন না। আপনি যদি চুপ করে থাকেন তাহলে অনেক সত্যি আর জানা হবে না। বলুন, আপনাকে বলতে হবে সেদিন কারা কারা আপনার এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে, কারা আপনাকে সেদিন গলাতে বেল্ট পরিয়েছিল, বলুন। চুপ করে থাকবেন না। এরপরেই পদ্ম বলে, বড়বাবু, আমি বলছিলাম কি, জেঠুর হয়তো অনেক কষ্ট হচ্ছে, তুমি এরকমভাবে জিজ্ঞেস করো না। কিন্তু বড়বাবু বলে, এটা আমার ডিউটি পদ্ম, আর এই ডিউটিটা আমাকে করতেই হবে। বড়বাবু বারবার করে একই কথা গণেশ গাঙ্গুলিকে জিজ্ঞেস করে। গীতা বলে, আমি আর পারছি না বাবার এই কষ্টটা দেখতে, আমি আর পাচ্ছি না রে। পদ্ম তখন বলে, বড়বাবু যা করছে ভালোর জন্যই করছে, উকিল দিদি দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এর মধ্যেই গীতা বারবার করে একই প্রশ্ন জিজ্ঞেস করে, তুমি বলো বাবা, ভয় পেও না। এরপরেই কিছুটা স্মৃতি ভেসে ওঠে গণেশ গাঙ্গুলির চোখে আর বলে, কৃপান কিরণকান্তি বাবু দুজন মিলে আমার উপর অত্যাচার করেছিল, আর যেই স্টেটমেন্টটা দিয়েছে সেই তো খুব খুশি হয়ে গেছে। বড়বাবু আর বলে, অগ্নিকন্যা, আমার কাজ শুরু করে দিচ্ছি আমি, কিন্তু আপনার কাজও করতে হবে। আপনাকেও ওই লম্পটগুলোকে কোর্টে নিয়ে গিয়ে কাঠগোড়ায় প্রশ্ন করতে হবে। আপনি যদি কোনভাবে হেরে যান তাহলে হবে না, কিন্তু ওই অপরাধীগুলো ছাড়া পেয়ে যাবে, আর আমি কোনভাবেই চাই না অপরাধীগুলো ছাড়া পেয়ে যাক। অগ্নিকন্যা, আপনাকে করতে হবে, আপনি বুঝতে পারছেন? গীতা তখন বলে, পারছি বড়বাবু, খুব ভালোমতনই বুঝতে পারছি যে আমাকে এই লোড আইটা করতে হবে, আমি কোনভাবেই পিছিয়ে থাকব না। এর মধ্যেই গীতা বুঝতে পেরে যায় কৃপন আর কিরণকান্ত বাবুই এই কাজটা করিয়েছে। মেহেক তো বসে আছে। মেহেকের কাছে পৌঁছে গেছে কাব্য আর বলে, মা, তোমার জন্য এই নতুন গয়নাগুলো পাঠিয়েছে। আগের যে গয়নাগুলো ছিল সেগুলো সবই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আর এগুলো সবই নতুন গয়না, তুমি একবার দেখে নেবে তোমার পছন্দ হচ্ছে কিনা। এরপর বাকি যারা ছিল, রাক্কা থেকে শুরু করে গিনি বন্নি, সবাই বলে, মুখে তো বলছে না, তবে নিশ্চয়ই পছন্দ হবে। এত দামি গয়না পছন্দ না হয়ে পারে কি? মেহেক, আমি ঠিক বললাম তো? কিন্তু মেহেক কোন উত্তর দিতে পারছে না। মেহেক তখন চুপ করে রয়েছে। কাব্যে বলে, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু দেখো একবার গয়নাগুলো। এর মধ্যে প্রলয় এসে বলে, ওর এসব গয়না শাড়ি কিচ্ছু চায় না। মেহেক, তুই ওখান থেকে উঠে চলে আয়, তোর এসব কোন কিছুরই দরকার নেই। যার জীবনে ভালোবাসা থাকে তার জীবনে এসবের প্রয়োজন হয় না। এর মধ্যেই গিনি বলে, ছোটকা, আপনি কিন্তু মেহেককে উস্কানি দিচ্ছেন। আপনি হয়তো জানেন না মেহেক নিজে থেকেই এই বিয়েটা করতে চেয়েছে। ছোটকা তখন বলে, মেহেক, এসব আমি কি শুনছি? মেহেক তখন বলে, হ্যাঁ ছোটকা, আমার হাতে আর কোন উপায় ছিল না, তাই পাপাকে বাঁচাতে এই বিয়ের সিদ্ধান্ত আমারই, আমি এই বিয়েটা করছি। এরপরেই প্রলয় বলে, কি করে তুই এই বিয়েটা করতে পারিস? তোর চোখের জল তো তাহলে আজকে থেকেই পড়া শুরু হয়ে গেল। মেহেক, কি করে থাকবি তুই? ওই লম্পটটার সাথে থাকা যায় না। কাব্য বলে, আমি জানি আপনি ঠিক কথাই বলছেন, আমিও একজনকে ভালোবাসতাম। কেন বলছে
এখনো ভালোবাসি, সেই জন্য অনেক জায়গাতে থেকে সম্বন্ধ আসা সত্ত্বেও আমি বিয়ের পিঁড়িতে বসতে পারিনি, কারণ আমি স্বস্তিককে এতটাই ভালোবাসি। আমি মেহেকের অবস্থাটাও বুঝতে পারছি। তখনই বন্নি বলে, তুমি পাত্রপক্ষ হয়ে এই কথাগুলো বলছো কি করে? কাব্য তখন বলে, কিছু করার নেই, যেটা সত্যি সেটা বলতে হবে। সেই বলার মতন সাহসটা থাকতে হয়। আর আমার মনে হয় না ছোটকা কোন অন্যায় কথা বলেছে, আর মেহেক কোন অন্যায় কাজ করেছে। যা করছে সেগুলোর মধ্যে কোন অন্যায় অন্তত আমি দেখতে পাচ্ছি না। মেহেক, আমি তোমার পাশে আছি, কি করব বলো? আমারও কোন ক্ষমতা নেই যে তোমাকে বাঁচাবো। আমার যদি কোন ক্ষমতা থাকতো তাহলে আমি তোমাকে অবশ্যই বাঁচাতাম। এরপরেই মেহেক মনে মনে ভাবে, যখন আমি কৃপানকে বিয়ে করব বলেই দিয়েছি, তখন আর কিসের দোটা না। মেহেক ইচ্ছে করে সমস্ত গয়নাগুলো গায়ে পড়ে আর বলে, হ্যাঁ, আমার সব পছন্দ হয়েছে, আমার সবটা এত ভালো পছন্দ হয়েছে, তুমি তোমার মাকে গিয়ে বলো এই সমস্ত গয়না আমার দারুণ পছন্দ হয়েছে। কাবিয়া বুঝতে পারে যে মেহেক এই সব কিছুই অভিমান থেকে বলেছে। মেহেক অভিমান করেছে, আর অভিমান করাটাই স্বাভাবিক একটা ব্যাপার। তার মধ্যেই ছোটকা বলে, আশা করছি মেহেক তোর ভবিষ্যৎ জীবনটা অনেক ভালো হবে, কিন্তু কৃপানের মতো একটা লম্পটকে বিয়ে করলে সেটা কোনদিনও সম্ভব নয়। এর মধ্যেই রাকা বলে, এই শোনো, তোমাকে আর উস্কানি দিতে হবে না দয়া করে, তুমি চুপ করো। রাকা বলে, কাবিয়া, আমি তোমার মাকে ফোন করে বলে দেব যে খুব পছন্দ হয়েছে মেহেকের এই গয়নাগুলো। কাবিয়া বলে, ঠিক আছে, আপনারা বলে দেবেন, আমি বরং আসছি। এই বলেই চলে যায়। তখনই গিনি বলে, শোনো মেহেক, ওরকম নাকে কান্না কেঁদে না, কোন লাভ হবে না। যেটা সত্যি সেটাই হচ্ছে, তোমার আর এই বাড়িতে থাকা হবে না, তুমি বিয়ে করবে আর কৃপানকেই বিয়ে করবে। কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এর মধ্যেই বাবু সোনার আইবুড়ো ভাত হবে, সেটা নিয়ে কথা বলতে শুরু করে গীতা। আর ফোন করেছে কৃপানকে আর বলে, শোন বাবু সোনা, তোর বিয়ে আমি হতে দেব না কিছুতেই না। দেখ তোর কি অবস্থা করি বাবু সোনা। বলে, গীতা তুমি কিন্তু এবারে আর কোনভাবেই ভাঙচি দেবে না। গীতা বলে, ভাঙচি দেব না মানে? তোকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো, আর তোকে ওই গলায় বেল্ট পরিয়ে কি করে আইবুড়ো ভাত খাওয়াতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। মেহেককে বিয়ে করার স্বপ্ন দেখছিস, তাই না? তোকে আমি কিছুতেই মেহেককে বিয়ে করতে দেব না। তুই আর তোর বাবা আমার বাবার যে অবস্থা করেছিলিস, সেই রকম অবস্থাই আমি তোদের দুজনের সাথে করতে চলেছি। কি ভেবেছিস পার পেয়ে যাবি? অপরাধ করে ভুলে যাস না যে আমার নাম কি, আমি ঠিক কি করতে পারি। আর এইসব শোনার পরে ভয়ে পেয়ে গেছে কৃপান, কারণ কৃপান বুঝতে পারে যে গণেশ গাঙ্গুলি অলরেডি মুখ খুলে দিয়েছে। গীতার কাছে সমস্ত সত্যিটা চলে গেছে।